আর্জি করের ওই নির্যাতিতার মা বাবা তারা তদন্তে সন্তুষ্ট নয়, সুতরাং তারা হাইকোর্টে তারা গিয়েছিলেন, কিন্তু হাইকোর্ট কোনো রকমভাবে কোনো হস্তক্ষেপ করলো না। এক্ষেত্রে হাইকোর্ট কোনো হস্তক্ষেপই করলো না। আদৌ কি হাইকোর্ট মামলা শুনতে পারে? আইনজীবীদের একাংশ এই প্রশ্ন তুলে দিলেন। নতুন করে তদন্তের দাবি করে হাইকোর্টে আর্জি করেছিলেন ওই নিহত চিকিৎসকের মা বাবা। সেক্ষেত্রে হাইকোর্টের দাবি, হাইকোর্টের পর্যবেক্ষণ যে আর্জি করে বিচারে তারা হস্তক্ষেপ করবে না। সিবিআইকে অবস্থান জানাতে নির্দেশ দিল হাইকোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে, তা হলো 26,000-এর চাকরি বাতিল নেই এই শুনানি। যে শুনানিতে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গা কি না, এই যে 26,000 চাকরি বাতিল, সেক্ষেত্রে 26,000-এর মধ্যে থেকে যোগ্য কজন অযোগ্য কজন কে সিদ্ধান্ত নেবে, কিভাবে ঠিক হবে? তো এসএসসি দাবি করছে যে নিয়োগে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব। সুপ্রিম কোর্টে এই দাবি করছে এসএসসি, অর্থাৎ এদের মধ্যে থেকে 26,000-এরই যেন চাকরি বাতিল না হয়। 26,000-এর মধ্যে থেকে কারা যোগ্য কারা অযোগ্য তা কি হলো আজ চট করে একবার দেখে নেওয়া যাক। যেখানে বিচারপতি জানতে চাইছেন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানতে চাইছেন যে এটা কি সত্যি যে কেউ ফাঁকা ওএমআর জমা দিয়েও চাকরি পেয়েছেন? ঠিক সেই সময় রাজ্য থেকে কি জানানো হচ্ছে? রাজ্যের আইনজীবী বলছেন এটা সঠিক নয়, কিছু প্রার্থীর নম্বর বাড়ানো হয়েছে। এবং তারপর তখন প্রধান বিচারপতি জানতে চাইছেন যে তাহলে আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়। রাকেশ দ্বিবেদী রাজ্যের আইনজীবী, তার কাছে প্রশ্ন, এবং ওএমআর শিট নষ্ট করা হয়েছিল কিনা, নষ্ট করলেও তা কতদিনের মধ্যে করার নিয়ম রয়েছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। তখন রাকেশ দ্বিবেদী রাজ্যের আইনজীবী বলছেন 1 বছর পর ওএমআর শিট নষ্ট করা হয়। ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি। তখন প্রধান বিচারপতির দাবি বা তার পর্যবেক্ষণ, কেউ ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ করেছিল, এসএসসি করেনি। তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে, তাই তারাও করেনি। নাইসা আবার স্ক্যানটেককে তথ্য দেয়, তারাও সংরক্ষণ করেনি। স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল। ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন তুলছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়, অর্থাৎ 26,000 পরীক্ষার্থী কি অযোগ্য, নাকি যোগ্য অযোগ্য এর মধ্যে থেকে বাছা সম্ভব? এই মুহূর্তে নিউজ রুমে আমাদের কাছে এক্সক্লুসিভ খবর এসেছে, সেই এক্সক্লুসিভ খবর আপনাদের সামনে তুলে ধরবো। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনাদের মনে রয়েছে কয়েকদিন আগেই হুমকি এসেছিল পদ্মা পাড় থেকে, হুমকি এসেছিল বাংলাদেশ থেকে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করা সম্ভব। মনে আছে তো? যদি মনে না থাকা আরেকবার আপনাদের শোনাবো সেই হুমকি, শুনুন। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এই হুমকির আড়ালে কিছু আছে যা চট করে বোঝা যাবে না। বুঝতে গেলে আপনাদের একটু ম্যাপে নজর রাখতে হবে। ম্যাপ দেখুন, খুব একটা দূরত্ব নয়, ঢাকা থেকে কলকাতা, বাংলাদেশ পশ্চিমবঙ্গ পাশাপাশি। যদি আমরা দেখি বহু জায়গা, অনেকটা জায়গা জুড়ে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ একেবারে গায়ে গায়ে লেগে আছে সীমান্ত। তারপরে অসমের বেশ কিছুটা জায়গা। অসম আর পশ্চিমবঙ্গে নাশকতার ছক কষছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী, এ প্রশ্ন উঠছে। তার কারণ একের পর এক জেএমবি জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। তাহলে এই যে হুমকি, কলকাতা দখলের হুমকি, আসলে তার পিছনে নাশকতার ছক।
এই হুমকির পিছনে নাশকতার ছক রয়েছে, যা চট করে বোঝা যাবে না। অর্থাৎ কলকাতা দখল করার কথা মুখে বলা হচ্ছে, কিন্তু আসলে বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকানো হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেই দুজন বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার হয়েছে। কোথা থেকে? না, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার হয়েছে। এছাড়াও অসম থেকে গ্রেপ্তার, কেরল থেকে পাওয়া যাচ্ছে জেএমবি জঙ্গি। কিভাবে, কোথা থেকে কতজনকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, এসটিএফ এর কাছে কি কি তথ্য রয়েছে? আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি। রৌনক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই যে এতটা বর্ডার পাহারা দিতে হচ্ছে ভারত সরকারকে, পাহারা দিতে হচ্ছে রাজ্যের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। তারা প্রত্যেকটা জায়গায় স্ক্যানিং করছে, এসটিএফ খুঁজে বেড়াচ্ছে। তার কারণ অনুপ্রবেশ ঘটছে ভীষণভাবে। অগস্টে হাসিনা সরকারের পতনের পর হিসেব বলছে আমাদের এই কলকাতাতেই শুধুমাত্র 1000টা পাসপোর্ট বানানো হয়েছে, জাল পাসপোর্ট বানানো হয়েছে। অর্থাৎ কি পরিমাণ অনুপ্রবেশ হয়েছে। এই অনুপ্রবেশকারীদের মধ্যে থেকে জঙ্গি কতজন আছে খুঁজে বের করা খুব মুশকিল, একে একে ধরা পড়ছে। কি কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, একেবারেই তুমি যেমনটা বললে যে আসাম থেকে জঙ্গি প্রবেশ, তার প্রমাণ আমরা কিছুদিন আগেই পেয়েছিলাম। কারণ জেএমবি যিনি নেতা নূর ইসলাম, তাকে কিন্তু গ্রেফতার করে আসাম পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার জিজ্ঞাসাবাদের ফলেই কিন্তু এই নেটওয়ার্কিং এর খোঁজ পায় আসামের স্পেশাল টাস্ক ফোর্স, এবং তারা কেরালা থেকে একজন, মুর্শিদাবাদ থেকে দুজন এবং আসামের ধুবড়ি থেকে দুজন জেএমবি জঙ্গিকে কিন্তু গ্রেফতার করে। এই নূর ইসলাম কে ছিল? তিনি কিন্তু এই যে জেএমবি সংগঠন, তার একজন মাস্টার মাইন্ড। তাকেও যখন আসাম পুলিশ গ্রেফতার করেছিল, দেখা গেছিল তার আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট সবকটাই কিন্তু ভুয়ো। অর্থাৎ এই যে ভুয়ো চক্র অনুপ্রবেশ করে এখানে তিনি আসেন এবং এসে এই চক্র কিন্তু তিনি তৈরি করেন। শুধু তাই নয়, তাকে জিজ্ঞাসাবাদ করাটা ভয়াবহ তথ্য সামনে এসছে যে এই নূর ইসলাম কিন্তু একাধিকবার শহর কলকাতা ভিজিট করেছে, এবং শুধু শহর কলকাতায় নয়, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় তিনি ভিজিট করেছেন এবং তাদের কোনো একটা নাশকতার ছক ছিল। কিছুদিন আগেই আমরা দেখেছি ভিডিও বার্তায় বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান বলেছিলেন যে কলকাতা দখলের হুঙ্কার। তো এই যে কলকাতা দখলের হুঙ্কার, তার পেছনে জেএমবি যোগ রয়েছে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। কারণ যে আসামের বর্ডার, যে ধুবড়ি থেকে দুজন গ্রেফতার হয়েছে, সেই বর্ডার থেকে কিন্তু বহু অনুপ্রবেশকারী প্রবেশের কথা এখন সামনে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 3000 জনের কাছাকাছি কিন্তু জাল পাসপোর্ট, যারা আদতে অনুপ্রবেশকারী, তাদের কিন্তু পাসপোর্ট হয়ে গেছে, আধার কার্ড হয়ে গেছে। এবার তাদের মধ্যে কারা জঙ্গি তা শনাক্ত করা কিন্তু অত্যন্ত কঠিন। এবং সেই দেখাই মিলল যে আসামের স্পেশাল টাস্ক ফোর্স গতকালই কিন্তু এই 5 জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে 2 জন রয়েছে পশ্চিমবঙ্গ থেকে, 2 জনকে ধুবড়ি থেকে এবং আরেকজনকে কেরালা থেকে গ্রেফতার করা হয়েছে। এই যে জেএমবির মাস্টার মাইন্ড নূর ইসলাম, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কতজন, তাদের যে নির্দিষ্ট করে যে অ্যাসাইনমেন্ট ছিল, একাধিকবার তিনি যে পশ্চিমবঙ্গ এখানে একটু সঙ্গে থাকো। যাদের গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে, তাদের পরিবারের লোকজন কি বলছেন একবার শুনবো। রৌনক, সঙ্গে থাকো। কি করতো ছেলে আপনার? আর কি কাজ করতো? মাঠে কাজ করে। এর আগে কোনোদিন কেস ছিল থানায়? এর আগে আর কি কাজ করতো? কোনো মাদ্রাসায় পড়াশোনা করাতো বাচ্চাদের? আব্বাসের সঙ্গে মাদ্রাসায় থাকতো বলছে। কার সঙ্গে পড়াতো? ওই আব্বাস শেখের সঙ্গে কি সম্পর্ক ছিল? ছেলে পড়ে তাই ওখানে। কি হয়েছে কি করে বলবো, ও তো বাইর থেকে লোক ছিল, আমি শুয়ে আছি, আমি মেলা মানুষ দেখলে ভয় করি, আমাকে গিয়ে ডাকছে, দেখো ম্যাচ মিলিয়ে সব। আমি এসে দেখছি এরকম ব্যাপার, আবার কি হলো, আমি কই একটা কথা জিজ্ঞাসা করছি, আমাকে কিছু না ভয় করিস না, চুপ কর তাই করছে, হয়েছে ঠিকই। তুই আমাকে একটু এই করলো, দিয়ে তুলে নিয়ে চলে গেল, বাড়িতে ঢুকতে দিল না, কিছু আর কিছু না। বাইরে পুলিশ এসে নিয়ে গেছে? কি টাকার পুলিশ, আমরা বাইরের পুলিশ, তাই বললো, তাছাড়া আর কিছু কথাই বলতে দিল না। ভোর 3টের সময়। 3টের সময় কোথাকার পুলিশ নিয়ে গেছে ধরে কিছু জানেন? না, আমরা বলতে পারবো না কোথাকার পুলিশ। কি কেসের জন্য নিয়ে গেছে? না, কোনো কেস তো না, আমরা কি করে জানি লেগে দিলে গেছে তা? এর আগে কোনো কেস ছিল? না, ছিল না। আমরা কি মনে করবো, বুঝতেই পারছি না কিসে লেগে ধরে লেগেছে। মাদ্রাসা খুলবো, পড়াবো ছেলেকে, তাই বলে একটা ঘর ভাড়া করে মাদ্রাসা ওরা ছেলে নিয়ে পড়াতো। কোথায়? এই বারোপাড়া। কার সঙ্গে? এখানে আব্বাস। কি চাইছো, আমাদের লোক বিনীত চলে গেল, আমাদেরকে, আমার 2টি ছেলে, আমি কি করে, আমার তো স্বামীকে ফিরিয়ে দিতে হবে, আমাকে খোঁজ দিতে হবে, আমাকে